মিলনের পূর্বের ভালোবাসাকে বলা হয় পূর্বরাগ, আর মিলনের পরের ভালোবাসাকে বলা হয় অনুরাগ। মানে আপনি কাউকে ভালোবাসেন, যতক্ষণ না তার সঙ্গে আপনি মিলিত হতে পারছেন বা ভালোবাসা নিবেদন করে প্রেম পূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালোবাসাটাকে পূর্বরাগ বলা হবে। আর মিলনের পর, দেখা সাক্ষাৎ হওয়ার পর, প্রেম নিবেদনের পর তারপরের অংশটাকে বলা হবে অনুরাগ। পূর্বরাগ, অনুরাগ। তা আজকে আমরা অনুরাগ শুনছি, সেই অনুরাগটা কাকে বলে সেটা রচনা করেছে আমার রূপ গোস্বামী। বলছে সদানুভূতমপিয়া কুরিয়ান নব নব প্রিয়ম। যে সদা অনুভব করা সত্ত্বেও, মানে সব সময় দেখা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে নতুন নতুন বলে সব সময় মনে হয় এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। যে মনের টানে এই অনুভবটা অনুভব হয়, সেই অনুভবটার নামই হচ্ছে অনুরাগ। একটু কঠিন ব্যাখ্যা হয়ে গেল, এবারে সহজ ব্যাখ্যা করি। সোজা কথায় জেনে রাখুন, ভালোবাসা যে মনের টানে বাসি হতে চায় না, সেই মনের টানকে অনুরাগ বলে। বাসি হতে চায় না যে টান, তাকে বলে অনুরাগ। মানে যখন সকালবেলায় কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, তখন কিন্তু রাধারানী ছাদের উপর থেকে দর্শন করেছেন বাবা, তখন দেখেছেন। আবার সূর্য পূজার মণ্ডপে গিয়েও দেখেছেন। আবার উত্তর গোষ্ঠে করে যখন কৃষ্ণ ফিরে আসছে, তখনও কৃষ্ণকে দেখেছেন। কিন্তু যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন, ততবার রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, আর বোধহয় কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। বাসি হতে চায় না, টাটকা প্রেম সবসময় টাটকা, ভালোবাসা টাটকা। সেই তাজা সতেজ টাটকা প্রেমটাকে বলা হয় অনুরাগ। আমরা তো একজনের সঙ্গে সংসার করতে থাকলে 10-15 বছর পর তার সঙ্গে থেকে থেকে চোখের চালসে পড়ে যায়। হ্যাঁ, কি গো মায়েরা, মনের মতো তোমার মনে হয় তোমার বাবা মা হয়তো জোর করে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে, মনের মানুষের দর্শন তুমি পাও না। এবার সেই বাধ্য হয়ে বিয়ে করেছ বা বাধ্য হয়ে কারোর সঙ্গে সংসার করছো, দিন রাত সকাল সন্ধ্যে তার মুখ দেখতে দেখতে, আর বছরের পর বছর মুখ দেখতে দেখতে গায়ে চোখে চালসে পড়ে যায়। একসময় মনে হয় যেন মন মরে না, একসময় মনে হয় না, দিন রাত দেখছি, দেখে দেখে আবার গা যেন জ্বলে যাচ্ছে। এটা সাধারণ প্রেমে হয়, কিন্তু রাধা গোবিন্দের প্রেমে হয় না, উচ্চ স্তরের প্রেমে হয় না। যারা উচ্চ স্তরের প্রেম করে, যারা উচ্চ স্তরের ভালোবাসা জানে, সারা জীবন থাকলেও তার সঙ্গে দেখে মনে হবে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। সে প্রেম তো সবাই পাবে না, সে প্রেম আমরা কেউই পাই না। সে প্রেম পেয়েছিল রাধারানী। তার রাধারানীর যে মনের টানে কৃষ্ণকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়। সদানুভূতমপিয়া কুরিয়ান নব নব প্রিয়ম রাগো ভবন নব নব সোনুরাগী তির্যত। ভালোবাসাটাও দিন প্রতিদিন নতুন নতুন হচ্ছে। আজকের একরকম ভালোবাসা তো কালকে আরেক রকম ভালোবাসা। কালকে ঝগড়া করছে তো পরের দিন মিল। হ্যাঁ, রাধারানী মান করে বসে আছে, কিন্তু তবু কৃষ্ণ ছাড়া থাকতে পারবে না। আবার কৃষ্ণ রাধারানীর চরণ ধরছে, কেন? রাধা ছাড়া থাকতে পারবে না। এইগুলোই হচ্ছে অনুরাগ। সেই অনুরাগে আজকের রাধারানী বিকেল বেলায় কোমরে কাঁখে জল কলসি নিয়ে জল ভরতে গেছে যমুনায়। যমুনায় জল ভরতে গেছে, যমুনায় জল ভরছে, আর চারিদিকে এদিক ওদিক তাকিয়ে দেখছে যে আমাকে কেউ দেখছে না তো। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা যতই দোষ করুক, বেশি দোষ হয় মেয়েদের। হ্যাঁ, মেয়েদেরই বেশি দোষ। একটা মেয়ে যদি অন্য কারোর প্রেমে পড়ে, লোকে তাকেই দোষ দেবে। হয়তো পুরুষটারও দোষ ছিল, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে তার দোষ দেখা হবে না। তাই রাধারানী জলটা ভরছে আর চারিদিকে তাকিয়ে দেখছে যে আমি একটা অবলা কামিনী মেয়ে, আমি যমুনায় জল ভরছি, আমাকে কেউ দেখছে না তো। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। এই তাকাতে তাকাতে রাধারানীর নয়ন পড়েছে কদম গাছের তলায়। আর কদম গাছের তলায় ওই ত্রিভঙ্গ বঙ্কিমী ঠামে ভুবন মোহন রূপ ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আর সেই রূপে যেই নয়ন পড়েছে রাধা রানী,
আর কি নয়ন ফিরে আসে? আর নয়ন ফিরে এলো না। ওই নয়নের বাঁধন, রূপের বাঁধন এক হয়ে গেল। রাধারানী স্থির হয়ে গেলেন, আর এদিকে সোনার কলসি যমুনার জলে ভেসে চলে গেল, আর খুঁজেও পেলেন। দর্শন করেছেন কদম গাছের তলায়, আর দেখতেও পেলেন না, সোনার কলসি ভেসে চলে গেছে। তাই সোনার কলসি যদি বাড়ির বৌমা হারায়, শাশুড়ি ছেড়ে কথা কইবে? কি গো শাশুড়িরা, এখানে যারা শাশুড়ি বসে আছে, বৌমা যদি একটা সোনার গয়না হারিয়ে আসে, শাশুড়ি ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, আমরা কি জমিদার নাকি? বলবে না? নানান ধরনের গালিগালাজ করবে বৌমাকে, একটা অপয়া, একটা কুল ঘাটিনি, হ্যাঁ, সোনার গয়না হারিয়ে ফেলে শাশুড়িটা বকবে, মরণও হয় না, নানান ধরনের কথা। আজকে জটিলাও রাধারানীকে এরকম কটু কথা শোনাচ্ছে। এই যে বৌমা, আমরা কি জমিদার না রাজা? ঢং দেখে আর বাঁচি নে। যমুনার ঘাটে জল বলতে গিয়ে সোনার কলসি ভাসিয়ে দিয়ে চলে এসছে। কি এমন যমুনার ঘাটে ঘটেছে? আর সোনার কলসি হাত থেকে চলে যাচ্ছে, একবার দেখা যায় সোনার কলসি ভাসিয়ে দিয়ে চলে এসছে। রাধারানী খুব বকাবকি করছে জটিল। এই বকাবকি শুনে ললিতা বিশাখা কোথায় ছিল, ছুটে এসে, কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, এরকম করে রাধারানীকে আপনি বকছেন কেন, কি হয়েছে রাধারানী? এই দেখো তোমাদের সখীর কাণ্ড, সোনার কলসি সেটা হারিয়ে দিয়েছে যমুনার জল। আমরা কি জমিদার নাকি? একটাই মাত্র সোনার কলসি পেয়েছিলাম ওই যৌতুকে পণ নেওয়ার সময়। তখন ললিতা বিশাখা বলছে, শুনুন মা, রাধারানী তো রাজার মেয়ে, এরকম কটু কথা গালমন্দ শুনতে অভ্যস্ত না। বাবার কোলে মায়ের কোলে রানীর মতো মানুষ হয়েছে, রাজকুমারী। তা আপনি চিন্তা করবেন না, আপনার একটা কলসি হারিয়ে গেছে তো আমরা খোঁজাখুঁজি করে দেখছি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তো ভালোই, আর যদি না পাওয়া যায় তাহলে রাধারানীর বাবার কাছ থেকে বলে কয়ে আপনার জন্য 10খানা কোনা সোনার কলসি এনে দেব, তাহলে হবে তো? রাধারানীর গায়ের যা ওজন, সেই ওজনের সোনা প্রত্যেক দিন বৃষভানু রাজা দান করে দেয়, দান করে দেয়। আর আপনি একটা কলসির জন্য এরকম বকাবকি করছেন? বকাবকি করবেন না, আমরা খুঁজে দেখছি, পাওয়া গেলে ভালো, যদি না পাওয়া যায় রাধারানীর বাবাকে বলে আমরা 10খানা সোনার কলসি আপনার জন্য এনে দেব, হবে তো? ঠিক আছে, একটার বদলে যে 10টা আসে ভালোই তো, একটার বদলে ঠিক আছে। তার তোমরা জিজ্ঞেস করে দেখো কোথায় হারিয়েছে। জটিলা বকাবকি করে চলে গেলেন। এবার ললিতা বিশাখা রাধারানীকে ঘিরে ধরে বসেছে। এ রাধে, বল কি ঘটনা ঘটেছে যমুনার ঘাটে, সেটা বল, নইলে তুই সোনার কলসি হারিয়ে দিবি, এটা কখনো সম্ভব? লোকে কোনো দামি বস্তু হারিয়ে যায় কখন? তার থেকেও দামি বস্তু পাওয়া যায় যখন। ভালো করে বুঝবেন বাবা, লোকের কাছে দামি বস্তু হারিয়ে যায় কখন? তার থেকে দামি বস্তু পাওয়া যায় যখন। মনে করুন আমার যখন পয়সা ছিল না, তখন আমি তামার আংটি পরতাম, সেই তামার আংটি হাত থেকে চলে গেল, রূপোর আংটি এলো, তাহলে আমার থেকে রূপোর আংটিটা বেশি ভালো দেখতে, সুন্দর দেখতে, দামি রূপোর আংটি। আবার যখন পয়সা করে একটু ভালো টালো হলো, তখন হাত থেকে রূপোর আংটিও চলে গেল, দেখুন সবগুলো সোনার আংটি, কেননা রূপোর থেকে সোনা দামি দামি। এবার সোনার আংটিও হাত থেকে খুলে চলে যাবে যদি প্ল্যাটিনামের আংটি পরতে পারি, কেননা সোনার থেকে প্ল্যাটিনাম ধাতু আরো দামি। তাহলে দামি বস্তু হারিয়ে যাচ্ছে কখন? যখন তার থেকেও দামি বস্তু পাওয়া যাচ্ছে যখন। তাহলে রাধারানী সোনার কলসি যমুনার জলে ভাসিয়ে দিয়েছে, মানে বুঝতে হবে যে সোনার কলসির থেকে আরো দামি বস্তু রাধারানী পেয়েছে, তাই সোনার কলসি যমুনার জলে ভেসে।
সোনার কলসি যমুনার জলে ভেসে গেছে। বল সেই দামি বস্তুটা কি দেখেছিস সেটা আমাদেরকে বল। তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে বিশাখা রে, যমুনার ঘাটে আজ বিকেলে বেলায় যখন আমি জল ভরতে গেলাম, সেই জল ভরতে গিয়ে আমি এমন অপরূপ রূপ দেখেছি, সেই রূপের দিকে তাকাতে গিয়ে আমার সোনার কলসি হারিয়ে গিয়েছে। তোদের কাছে কি আর বলবো সখী, কদম গাছের তলায় ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে ভক্তগণের হৃদয়ে মনোপ্রাণ হরণ করেছে আমার গোবিন্দ। সেই রূপ যে একবারে দেখেছে সেই ভুলেছে। ওরে ললিতা রে আমি যমুনা যাইতে। সবাই একটু হাত জোড়ো করে বসুন, সবাই একটু যারা দাঁড়িয়ে আছেন হাত জোড়ো করে দাঁড়ান, আর যখন যারা বসে আছেন হাত জোড়ো করে বসুন। অনুরাগ নিয়ে গানটি শুনবেন, তবেই তো কৃষ্ণ রূপ বুঝতে পারবেন। আমি যমুনা যাইতে শ্যামের দেখিল আধো নয়নের কোণে, যমুনা যাইতে শ্যামের দেখিল আধো নয়নের ওরে সেই হইতে মন কি হলো, কি হলো ব্যাধি, সেই হইতে কি হলো ব্যাধি, ওরে সেই হইতে মন কি হলো আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম, বল বল কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম, বেলিয় সকালে যমুনার জলে কেন বাজল ভরতে গেলাম, সকালে যমুনার জলে কেন বাজল ভরতে গেলাম, এলিয় সকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি আচ্ছা এই ঘটনা ঘটেছে যমুনার জলে। আজকে তো
বিকেল বিকেল থেকে যা অবস্থা। রাধে তুই তো গেছিলিস যমুনার জলে, তখন তো আকাশে প্রচুর মেঘ ছিল। তাহলে মেঘ যখন ছিল তাহলে তুই গোবিন্দ রূপ দেখলি কি করে? এখনো তো মেঘ হয়েই আছে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখো চারিদিকে, আবার টিপ টিপ করে বৃষ্টিও হচ্ছে। তাহলে তুই দেখলি কি করে গোবিন্দের রূপ? আর কেমন ভাবে দেখলি, কিভাবে দেখলি? বলে আজ বৃষ্টির মধ্যে, আজ মেঘের মধ্যে যেমন গোবিন্দকে দেখেছি, সেই দেখা কি আর সব দিনের মতো সমান হবে? কালকে সন্ধ্যাবেলায় আকাশে মেঘ ছিল না, তা আমি একরকম ভাবে দেখে এসেছিলাম। আজকের তো সন্ধ্যা থেকেই যে অবস্থা হলো, আপনারা তো হাড়ে হাড়ে বুঝতে পারছেন বাবা। আবার নতুন করে বলতে হবে? তা আজকের রূপ তো আলাদাই হবে। আজকে কি কালকের মতো রূপ হবে? ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে কদম গাছের তলায় ওই মেঘের কোলে যেমন ভাবে কৃষ্ণ দাঁড়িয়েছিল, সেই রূপ আজকে আমি দর্শন করে এসেছি। এই রকম রূপ সচরাচর দেখা যায় না। তখন ললিতা বিশাখা বলছে, তাহলে আমাদেরকে একটু শোনা, কেমন তুই তোর বধূকে দর্শন করবি? ওরে রাধে, তুই হলি মৌচাকের মতো মধু সঞ্চয় করে বুকের মধ্যে জমা রাখিস, আর আমরা সেই সাধারণ মানুষের মতো খোঁচা দিয়ে সেই মধুরস, কৃষ্ণ নামরুধারস, সুধারস, প্রেমরস আমরা পান করি। বল আজকে তোর বধূকে তুই কেমন করে দেখবি? কেমন করে দেখলাম? আজ বাদল গগনে আজকের পরিবেশ অনুসারে রূপ বর্ণনা হবে, রূপ হবে বাবা। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, আজকের সেই রূপ গোবিন্দের কেমন সেটা রাধারানী দর্শন করেছে। প্রসঙ্গক্রমে আজকের মিলে গেছে গানের সঙ্গে, তাই আজকের মেঘমল্লারের রূপ দর্শন হবে গোবিন্দের। সারে বাবা মারে নিধানে আস্তে কথা না। এসব গানগুলো দামি গান, এই দামি গানগুলো দামি ভাবে শিখতে হয়েছে। আপনারা কথা বললে আপনারা কথা বলবেন, বলুন, আমরা আমাদের কাজটা করে যাব। যার মাথায় ঢুকবে শুনবে, সে শুনবে। এই গানটা আমার জীবনের বড় প্রথম বড় গান, যেটা আমি আমার গুরুর কাছে অনেক বকাঝকাকে শিখেছি। আমার কীর্তনের গুরু আপনারা সবাই জানেন, এখন আপনাদের বোলপুরেই থাকে, এখন বীরভূমেরই বাসিন্দা, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়। আমি গতকালকে সন্ধ্যেবেলার এই সময় তার কাছেই ছিলাম, ঠিক এই সময়টা। আমার টাইটেল পদাবলীর মধ্যে আমার টাইটেল চলে এসেছে। আমার টাইটেল হালদার। তো সেই গানটা আমি আমার জীবনের প্রথম আমি বড় গান শিখি এই গানটা। আর এই গানটি আমার এত প্রিয়, মেঘমল্লার রাগের উপরে গোবিন্দের রূপের বর্ণনার গান। আজকে যখন চারিদিকে বৃষ্টি বাদল হচ্ছে, ওই জন্য এই গানটা আমার ইচ্ছে হলো যে একটু গাই। অনেকদিন গাওয়া হয় না, অনেকদিন গাইনি, ওই জন্য আপনাদেরকে একটু শোনাই। নেজারে বাবা মারে
নিচে গলা। নেজারে নেজারে বাগা গামানি দা মা পা নে 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 সা নেজারে নেজারে পারা মারে নেদা নে নে সা এ গো আহা, এসব গান আমাদের বাংলার বৈষ্ণব পদাবলিতে আহা রত্নের থেকেও বড় সম্পদ। বলে দিন আগের গানের পরিচয়টা, মল্লার তিয়ট। গানটার নাম মল্লার তিয়ট। পদ হলো নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নখিলে নখল নয় সেনা অঙ্গের ছটা। গোবিন্দ দাস ঠাকুরের পদাবলী, বিখ্যাত পদাবলী রূপের এবং খুব প্রাচীন দুর্লভ গান। সব গান সবার কাছে থাকে না। বলরামের কৃপায় আমার কাছে গুরুর কাছ থেকে, গুরু আমাকে শিখিয়েছে হাত ধরে। গো ও রতন কি
রতন রে কিয়ে নব ও রতন রে কিয়ে নব ও রতন রে ও রতন রে নীল রতন রে মল্লার প্রিয় 14 মাত্রা, বহু প্রাচীন গান। ও রতন রে কিয়ে নব রতন রে কিয়ে নব 14 মাত্রা কেমন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বাজাও বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। অনেক দিন পর একবার সম্পূর্ণ গান গাওয়ার আজকের একটু সৌভাগ্য হলো। বৃষ্টি বর্ষা বজ্র বিদ্যুৎ সব লীলার সঙ্গে পরিবেশ এক হয়ে গেছে, তাই সেই নীল রতন কি নবঘন ঘটা, নখিলে নখল নয় সেনায় অঙ্গের ছটা। নীল রতন
নব ঘন এখানে যারা গান শুনছো দাঁড়িয়ে বসে অনেক ইয়াং ছেলেমেয়েরাও আছে, আমার থেকে বয়সে ছোট। আজকে পরিস্থিতির চাপে পড়ে তাদেরও এই গানটা গিলতে হলো, কিন্তু এখানে যারা বয়স্ক মানুষ আছে তাদের কোনো ব্যাপার নেই, তারা এই গান চিরকাল শুনে এসছে। কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেগুলো মনে হয় যে কি এ উ এ কি নি ন ফ সব কি হচ্ছে, সব জিনিস তো সবাই বোঝে না। না বুঝলেও এই কীর্তনগুলো শুনতে হবে।